নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার পালিয়েছে, কিন্তু 7 মাসেও শান্ত হয়নি রাজপথ। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা যাচ্ছে অবনতি। এই অবনতি এবং নানা কারণের এই যে ব্যর্থতা, তার দায় আসলে কার? কেউ যদি ব্যর্থ হয়ে থাকে তবে সফলই বা কে? এই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ দূতাবাসের, মানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার, জ্যেষ্ঠ সাংবাদিক জনাব গোলাম মুর্তজা। জনাব গোলাম মুর্তজা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের এখানে এসেছেন, সেজন্য আপনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আমাদের সাথে আরও থাকছেন লেখক, রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদুর রহমান এই সময় তুমুল আলোচিত এবং তুমুল পছন্দের জনপ্রিয় একজন মুখ। আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনার প্রতিও আমাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ। আমি প্রথমে মুর্তজা ভাই আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে জননিরাপত্তা নিয়ে কথা বলছিলাম, যে দেশের জননিরাপত্তা পরিস্থিতি নাজুক, এটা সরকারও সেভাবে আসলে অস্বীকার করছে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একাধিক গণমাধ্যমে সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এর জন্য অনেকটাই দায় করছেন আওয়ামী লীগকে, এবং প্রতিটি দলটির ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, পতিত সরকারের রেখে যাওয়া ব্যবস্থাকে দায়ী করছে। একটি সরকার 7 মাস পরে এসেও অন্যের কাঁধেই দায় চাপাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। সেটা আসলে কতটা যৌক্তিক? সেবোটাজে আওয়ামী লীগ যদি সফল হয় তাহলে সরকারকে কি আমরা ব্যর্থ বলতে পারি কিনা? জনাব গোলাম মুর্তজা। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শককে যারা দেখছেন। ডক্টর ইউনূস যে কথাগুলো বলেছেন বা আপনি যেগুলো বললেন, আমি আর রিপিট না করে যে কথাগুলোর কথা যদি বলতে চাই, তাহলে সেই কথাগুলো দুই ভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে সেই কথাগুলো সত্য কিনা, আর একটা যে দেশের পরিস্থিতিটাও সেরকম কিনা। আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ভেতরে অবশ্যই সত্যতা আছে এবং অবশ্যই তিনি সত্য কথাটাই বলছেন। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সরকারের বয়স 7 মাস। আমরা যখন কথা বলি তখন প্রথমত কথা আমাদের ভেতরে একটা জিনিস তৈরি হয় যে 7 মাস বয়স হয়ে গেল, এখনো কিছু হলো না। এই যে 7 মাসটাকে আমরা অনেক ক্ষেত্রে, আমার ধারণা যে আমরা হয়তো 7 বছর মনে করে কথাটা বলে ফেলি। এটা মনে করার একটা কারণ আছে। একটা কারণ হয়তো এরকম যে, আমার সাথে হয়তো কেউ একমত হবেন, কেউ দ্বিমত করবেন, যে যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্বে এসেছেন এবং আসার আগে তার বিষয়ে দেশের জনমানুষের যে ধারণা ছিল, সারা পৃথিবীতে তার যে কর্মকাণ্ড গ্রহণযোগ্যতা, সেই পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষের তার প্রতি যে গ্রহণযোগ্যতা ধারণা, সেই ধারণাটা সম্ভবত অনেকটা এমন ছিল যে ডক্টর মোহাম্মদ একজন ম্যাজিশিয়ান। তিনি আসবেন এবং এসে সব সমস্যার সমাধান করে ফেলবেন। তো তিনি এসেছেন, মানুষ এক ধরনের আশায় বুক বেঁধেছে, বিপুল প্রত্যাশা তৈরি হচ্ছে। তো সেই প্রত্যাশার জায়গাতে তখন মানুষের ভেতরে ওই ওই ব্যাপারটা তৈরি হলো যে কই আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক হলো না, চুরি বাড়লো কেন, ছিনতাই বাড়লো কেন, সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো অবনতির অবস্থা আছেই, বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেড়ে গেল। মোহাম্মদপুর এলাকায় অনবরত ডাকাতি হচ্ছে, ঘটনাটা পুরোটা সত্য নয়, কিন্তু ডাকাতির দু একটি ঘটনা ঘটেছে এটা সত্যি। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমত কথাই যে ডাকাতির যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণ অ্যাক্টিভ থাকা দরকার ছিল, যে পরিমাণ অ্যাক্টিভ দেশের মানুষকে দেখানো দরকার ছিল। আমি যদি এলাকার কথা দিয়ে বলি, যে ধরেন মোহাম্মদপুর এলাকা বা ধানমন্ডি এলাকা, ওই মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকার মানুষকেও সরকার দৃশ্যমানভাবে ওই জিনিসটা দেখাতে পারে নাই যে সরকার খুব তৎপর আছে। সরকার মানুষের মনে আস্থাটা আনতে পারে নাই। মানুষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখে দিল যে ডাকাতি হচ্ছে, ডাকাত হচ্ছে, অমুক এলাকায় ডাকাত পড়েছে, একটা পুরো অঞ্চলের পুরো এলাকার সব মানুষ জেগে বসে থাকলো লাইট জ্বালিয়ে, যে ঘুমানো যাবে না, তাহলে ডাকাত আসতে পারে। এই জায়গাটিতে সরকারের যে অ্যাক্টিভ রোল প্লে করার দরকার ছিল, সেই জায়গাটাতে একটা বড় রকমের ঘাটতি আছে। এটা সরকারের দিক থেকে। আর একটা জিনিস হচ্ছে, যেটা আরেকটা দিক, যে এই 7 মাস অনেক বেশি সময় নয়, কিন্তু যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 বছর ধরি, সেই 2 বছর যদি সময় ধরি, তাহলে আবার 7 মাস একটা বড়। এখন এই সময়ের একই সঙ্গে সরকারের প্রথম অংশের আমি যেটা বললাম, যে সরকার অ্যাক্টিভ থেকে যে কাজগুলো করা দরকার ছিল, সেই জায়গায় সরকারের একটা দুর্বলতা আছে। দুর্বলতার কিছু মানে কারণ আছে। পুলিশ না থাকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করবে তাদের মনোবল একেবারে শূন্য হয়ে যাওয়া, সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সমন্বয় করে কাজ করার কথা, সেনাবাহিনী সংখ্যায় যা আছে, সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশের
53 বছরের বাংলাদেশে কখনোই কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি। এখন এসে পুলিশের সঙ্গে পুলিশের সংখ্যা কম থাকায়, পুলিশ অ্যাক্টিভ না থাকায় সেটা তাদের আরো হিমশিম খেতে হচ্ছে। এটা হচ্ছে একটা বাস্তবতা। আর ডক্টর ইউনূসের যে কথা, আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের দোসররা করছে, স্যাবোটাজ করার ক্ষেত্রে আওয়ামী লীগ যদি সফল হয়ে যায় তাহলে সরকার ব্যর্থ কিনা। আমি সরকারকে ব্যর্থ বলি না, কোনো অবস্থাতেই ব্যর্থ বলি না, কিন্তু একথা সত্যি যে আওয়ামী লীগ বা আওয়ামী ভাবাপন্ন লোকজন সরকারের ভেতরে, প্রশাসনে, প্রশাসনের বাইরে, বিদেশে নানাভাবে আছে, তাদের একটা ব্যাপার এই জায়গাটিতে আছে, তারা একটা কাজ করছে, সোশ্যাল মিডিয়াতেও তার একটা প্রতিফলন দেখা যায়। কিন্তু সমস্যা যে জায়গাটাতে, আপনি যদি পরিস্থিতির উন্নয়ন করতে না পারেন, আপনি যদি দেশের মানুষের মনে এই আস্থা ঢোকাতে না পারেন, অর্জন করতে না পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, আর তার সেটা না করে আপনি যদি খালি বলেন যে আওয়ামী লীগ করছে, তার দোসররা করছে, চক্রান্ত হচ্ছে, হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, সব কিছু সত্যি, কিন্তু মানুষ যদি দৃশ্যমান ভাবে শঙ্কায় থাকে, মানুষ যদি দৃশ্যমান ভাবে মনে করে যে তার নিরাপত্তা নিয়ে একটা বিঘ্নিত আছে, একজন নারী যদি মনে করে যে সে রাস্তায় ঠিক মতো বের হতে পারবে না, এই জায়গাটা যদি তৈরি হয়, তখন ওই যে ওই অভিযোগটা নিয়ে মানুষ আসলে এক ধরনের বিক্ষুব্ধ হয় বা মানুষ বিরক্ত হয় যে ভাই বুঝলাম ওইটা হয়েছে, তো আপনি কি করলেন, আপনি কেন করতে পারছেন না। তো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা হয়ে গেছে ওই রকম। তো এরকম একটা জায়গা থেকে বের হওয়ার জন্য আমার ধারণা যে প্রক্রিয়াতে চলছে আর একটু সময় দিতে হবে, আর সরকারের অ্যাক্টিভ বা শক্ত অবস্থানে আসতে হবে, কিন্তু সেই শক্ত অবস্থানে আসারও কিছু জায়গা আছে, সেটা নিয়ে আমার পরবর্তী অংশে নিশ্চয়ই কথা বলবো। মুর্তজা ভাই, আপনি গত মাসে এক টক শোতে আওয়ামী লীগকে ইঙ্গিত করে হয়তো এরকম বলেছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে। এই পরাজিত বা যুদ্ধ তে আসলে কে জয়ী কে পরাজিত, আমরা যদি এই দার্শনিক আলাপের মধ্যে নাও যাই, আমার শুধু একটা সরল প্রশ্ন, আপনি যখন বলছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে, আপনার বক্তব্যকে যেহেতু অনেকে শোনেন, মানেন, এবং আপনি গুরুত্বপূর্ণ এখন সরকারেরও একটা অংশ বটে, এইটা মনে কইরা ধরেন আমাকে পরাজিত বলে একটা মাইক দিয়া এইটা সম্ভব কিনা, বা যে কোনো কাউকে লেবেলিং করা সম্ভব কিনা, আজকে ডক্টর রহমানকে বলা সম্ভব কিনা যে না উনি পরাজিত সুতরাং ওকে ধ্বংস করে দিতে হবে, এটা বলা সম্ভব কিনা। আমি এইটা একটা, আপনার এই বক্তব্যটা একটা লেবেলিং এর মানে 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 একটা বৈশিষ্ট্য বা বীজ ধারণ করে কিনা। ধন্যবাদ আপনাকে যে আপনি এই প্রশ্নটা করেছেন। এই প্রশ্নটার একটা প্রশ্ন করে কোনো একটা কথা বলে পরবর্তীতে যখন সেই কথাটার আবার ব্যাখ্যা দিতে হয় যে আমি এই কথাটা এইভাবে বলি নাই, আমি অমুক ভাবে বলেছি, তখন বোঝা যায় যে ওই কথাটা আসলে সমাজে বিভিন্ন রকমের অর্থ তৈরি করেছে। অর্থাৎ আমি যেটা মনে করে বলেছি, আমার যারা আমার কথা শুনছেন তারা বিষয়টিকে সেটা মনে করছেন না। আমি পরাজিত শক্তির ধ্বংস বলতে আমি বাড়ি ভাঙা বুঝাই নাই, আমি পরাজিত শক্তিকে ধ্বংস করা বলতে হত্যা করাকে বুঝাইনি। আচ্ছা, বাড়ি ভাঙার প্রসঙ্গটা যেহেতু তুলে, বাড়ি ভাঙার প্রসঙ্গে আপনি বলছেন যে আপনি কিন্তু বাড়ি ভাঙতে বলেন নাই, এবং আমার ইন্টারপ্রিটেশন আপনি কখনো বাড়ি ভাঙতে বলেন নাই বা কারো কোনো ক্ষতি করতে বলেন নাই, কিন্তু এই সরকারে থাকা বা এই সরকারকে যারা নিয়োগ দিছে বলে সরকার প্রধান বলতেছে, তাদের মধ্যে অনেকে ঘোষণা দিয়ে বাড়ি ভাঙতে যাইতেছে যেন পিকনিক করতে যাচ্ছে, এইটার মধ্যে প্রতিশোধ নিতে যাচ্ছে যেন এইটা করতে যাচ্ছে, বলা হচ্ছে এই যে নির্বাচনের নাম মুখেও আনা যাবে না। আপনি 1-2 মিনিটে এইটার কথা একটু আপনি বলবেন কিনা যে এইটা কি ধরনের আচরণ, মানে তারা মানে এই আচরণ করার মানে কি এই সরকারের মধ্যে থেকে? দেখেন একটা সরকারের, এই সরকার আমাদের পূর্বে আমরা যে সমস্ত সরকার দেখেছি, আর সেই সরকার আর এই সরকারের মধ্যে তো একটা বড় রকমের একটা পার্থক্য আছে। এই যে ধরেন নির্বাচন না মুখে আনবে না, আমি কিন্তু যে কোনো শোতে বা যে কোনো জায়গাতে কথা বলতে গেলে যে নির্বাচন করবে, আমি তখন আমার একটাই বক্তব্য থাকে, নির্বাচন নিয়ে অনেক রকমের কথা হবে, অনেক রকমের আলোচনা হবে, শঙ্কা হবে, পরিস্থিতি এমন হবে যে আর মনে হয় নির্বাচন হলো না। কিন্তু আমি নির্বাচন বলতে বুঝি ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে, আমি নির্বাচন বলতে বুঝি যে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে হবে, কিন্তু সেই নির্বাচন নিয়ে নাম মুখে আনা যাবে না, সেই কথা যেরকম আলোচনা হবে এর চেয়েও বড় বড় কথা আলোচনা হবে, কিন্তু নির্বাচন নিয়ে আমার কোনো শঙ্কা নেই। আমি সেনা, এই প্রসঙ্গে অবশ্য মুর্তজা ভাইয়ের কথা একটু শুনবো। ডক্টর জায়েদ রহমান, আপনি যদি একটু বলতেন যে সেনা প্রধান এবং সরকার প্রধান দুজনকে খুব যুযুধান মনে হচ্ছে কিনা। আমার কাছে মনে হচ্ছে, আমি প্রথম কথা হচ্ছে আমি সেনা প্রধানের যে বক্তব্যটা খুব মন দিয়ে এবং মন দিয়ে দেখার চেষ্টা করেছি, আমি শোনার বলছি না, দেখার। এটা কমিউনিকেশনে বলে আপনি একটা মানুষের 100% কমিউনিকেশন পেতে হলে
উনি শুধু কি বলছেন তা না, উনি কি ভঙ্গিতে বলছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেসিয়াল এক্সপ্রেশন সবকিছু দেখতে হয়। তো আমি দেখেছি তার মধ্যে ক্ষোভ ছিল, মনে হয়েছে বিরক্তি ছিল, কারণ উনি এবার বিরক্তি ভাষায়ও প্রকাশ করে ফেলেছেন যে তাদেরকে বা সেনাবাহিনীকে আক্রমণের বিষয় করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় কাদা ছোঁড়াছুড়ি, এবং উনি কয়েকবার এক দফায় রাজনৈতিক দল বা গ্রুপগুলোকে আপনারা বলছেন এবং আরেক জায়গায় সরকারকেও আপনারা বলছেন। বিশেষ করে সরকার যখন এই তদন্ত, অপরাধগুলো তদন্ত এবং বিচারের কথা বলছেন, মানে এবং ওনার বক্তব্যের ধরনে মানে উনি একটা ডিফারেন্ট এন্টিটি। এবং এটা শুধু এখন না, আমি একটু পেছনেও যদি যাই, প্রথম যখন রয়টার্সকে তিনি ইন্টারভিউ দেন তখন তিনি বলেছেন, যেটা উনি এখানে রেফার করেছেন, উনি বলছেন আমি 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এই কোটটা, তাই না? আমাদের একটা সেনাপ্রধান আদতে উনি সরকার থেকে আলাদা করতে পারছেন, উনি অধীন। তবে আবার আমি এভাবেও একটু দেখতে চেয়েছি যে আমাদের আসলে একটা ভিন্ন পরিস্থিতি এখন আছে, যেখানে সেনাবাহিনীর সম্ভবত, আমরা এটা সম্ভবত এটা আমরা ধরে নিতে পারি, কিছুটা ডিফারেন্ট একটা অবস্থান আছে। তো যাই হোক, তার এই বক্তব্য যখন হলো নির্বাচন বা সবকিছু নিয়ে, আমি প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করলো বিবিসি বাংলার পক্ষ থেকে, বিশেষ করে যখন কাদা ছোঁড়াছুঁড়ি নিয়ে সভরেন্টি আমাদের কোনো হ্যাম্পার্ড হতে পারে কিনা, একটা পর্যন্ত স্বীকারও করলেন, এবং হুইচ ইজ ভেরি রাইট। আমরা এই ক্রাইসিসের সময় যদি প্রচুর নিজেদের মধ্যে বাদানুবাদ এবং সংঘাতে জড়িয়ে পড়ি, সেটা সমস্যা হবে। কিন্তু আমি খেয়াল করলাম আমাদের প্রধান উপদেষ্টা শুরু করেছেন একটু বিরক্তি দিয়ে, যে তার বক্তব্য এন্ডোর্স করা বা না করা তার কোনো ব্যাপার না, এখানেও কিন্তু জি আমার মনে পড়েছে নিশ্চয়ই। আমার মনে হয় যে আপনার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমি একটু জনাব গোলাম মুর্তজাকে শুনতে চাইবো যে সরকার প্রধান এবং সেনা প্রধান কি আসলে মানে আমি কি বলবো, তারা দুই জায়গা থেকে বাংলাদেশকে দেখতেছেন কিনা, দুইটা ভিন্ন ডাইমেনশন থেকে। সেনাপ্রধান খুব সহজেই ডক্টর ইউনূস বলতেছেন, শেখ হাসিনাকে শেখ হাসিনা বলতে পারতেন আসলে। এই যে সেনাপ্রধানের যে বক্তব্যের যে ব্যাখ্যাটা বা যে কথাটা আপনি করলেন বা যে ব্যাখ্যাটা জাহিদ ভাই দিলেন, এই জায়গাটাতে এটা ভাবার খুব বড়ভাবেই সুযোগ আছে যে দেখেন, সরকারের অংশ সেনাবাহিনী না, স্বাভাবিকভাবে সেনাবাহিনীর জায়গায়, এটা একটা ব্যাপার। আর এর বাইরে সামগ্রিকভাবে বাংলাদেশ, সেই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, তার আওতায় তো সবাই, সেনাবাহিনী তো তার বাইরে না, সেনাবাহিনী তো তার ভেতরে। সুতরাং সেরকম একটা জায়গা থেকে সেনাপ্রধান যখন ওই বাচন ভঙ্গিতে যখন বোল্ডলি বলেন 18 মাসের মধ্যে নির্বাচন, আপনারা এটা পারছেন না, আপনারা হানাহানি করছেন, আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান এই কথাটা বলতে গিয়ে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী প্রধান নিজেকে একেবারে সম্পূর্ণ সবকিছু থেকে আলাদা করে তারপরে কথা বলছে। কিন্তু বিষয়টা তো তা না। বাংলাদেশের যে 16 বছরের শাসন, বাংলাদেশের যে 16 বছরের সন্ত্রাসী শাসন, সেই সন্ত্রাসী শাসনের সঙ্গে কি সেনাবাহিনীর একটা সম্পর্ক ছিল না? নির্বাচনগুলোর সময় কি 2014, 2018, আবারও বলি, এই সেনাবাহিনী তো পরিবর্তিত সেনাবাহিনী, এই সেনাবাহিনী তো শেখ হাসিনার কথা গুলি করে নাই। এই সেনাবাহিনী তো শেখ হাসিনাকে, এটা শেখ হাসিনার কথায় গুলি করে নাই, এটা আমিও মনে করি এবং আমি সেই প্রশংসা একাধিকবার করেছি। একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনী যখন মাঠে নামে প্রথম একদিন দুই দিন, কমপক্ষে একদিন সেনাবাহিনীও গুলি করেছে, সেনাবাহিনীর গুলিতেও মানুষ মারা গেছে সংখ্যায় কম। তারপরে গিয়ে সেনাবাহিনী গুলি করে নাই, এর জন্য সেনাবাহিনী প্রশংসিত হয়েছে। আপনি দেখবেন ছাত্র জনতা রাস্তায় নেমেছে, সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে এরকম একটা রমজান মাসে এরকম তারাবির নামাজের মধ্যে অনেক দর্শক আমাদেরকে দেখেছেন, এবং তার জন্য আমি জনাব গোলাম মুর্তজা আপনাকে এবং ডক্টর জাহিদুর রহমান আপনাকে অনেক 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 ধন্যবাদ দিচ্ছি। দর্শক, আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের অনুষ্ঠানে।